ছোটবেলা থেকেই দেখে এসেছি বাড়িতে কোনো বিশেষ অনুষ্ঠান হলেই অন্যান্য খাবারের সাথে আম্মা মাসকালের জিলাপি বানান। বলতে গেলে এটা আমাদের পরিবারে জাতীয় খাবারের মতোই। আমার দাদু মাসকালের জিলাপি খুব ভালো বানাতে পারতেন। তবে আমার দাদু যখন মাসকালের জিলাপি বানাতো তখন কিন্তু বানানোর প্রসেস এতটা সহজ ছিল না, কারণ উপকরণ এত সহজে হাতের নাগালে পাওয়া যেত না যতটা আমি সহজে বানিয়ে ফেলতে পারি। এই যেমন এখানে আমি রেডি চালের গুঁড়া এবং মাসকালের ডাল ব্যবহার করতে পারছি, তখন কিন্তু এটা সম্ভব ছিল না। আমি এখানে 1 কাপ চালের গুঁড়া এবং মাসকালের ডাল ব্যবহার করেছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটি ঘন খামির তৈরি করে নিয়েছি। হ্যাঁ, সামান্য পরিমাণে লবণও অ্যাড করেছি। খামিরটাকে রেস্টে দিয়েছি। আমি কিন্তু খামিরটা সকালে তৈরি করেছিলাম, আর এই খামির যত বেশি রেস্টে দেওয়া যায় ততই ভালো। আর এখন শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি প্রায় 1 কেজির মতো গুড় নিয়েছি। আমার ঘরে যে গুড়টা ছিল সম্পূর্ণটা দিয়েই আমি শিরা তৈরি করে নিয়েছি, কারণ শিরাটা আমি রেখে দেব, যতদিন থাকবে ততদিনই আমি বানিয়ে খেতে পারবো। গুড়ের অর্ধেক পানি দিয়ে একটি ঘন শিরা তৈরি করে নিয়েছি। আর এই যে আমার খামিরটা, এখন একটি পাইপিং ব্যাগে খামিরটা আমি ঢুকিয়ে নেব। তারপর পাইপিং ব্যাগের মুখটা ছোট্ট করে কেটে নেব। আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকলে যে কোনো শক্ত পলিথিনের ব্যাগে কিন্তু এই খামিরটা ঢুকিয়ে নিতে পারেন। ছোটবেলায় দেখেছি দাদু বা আম্মা যখন মাসকালের জিলাপি বানাতো তখন মাসকালের ডাল আগে ভিজিয়ে রাখতে হতো 4-5 ঘন্টার মতো। তারপর মাসকালের ডালের খোসা ছাড়ানো, মাসকালের ডাল গুঁড়ো করা, চাল গুঁড়ো করা, এই সমস্ত নানা প্রসেস হয়ে জিলাপি খেতে হতো। তারপরেও এই জিলাপির খামির ভিজে রাখতে হতো আরো 4-5 ঘন্টার মতো। তবে আমার দাদুর মুখে শুনেছি এই খামির যদি একদিন আগে ভিজে রাখা হয় তাহলে নাকি জিলাপি অনেক বেশি সুন্দর হয়। আর ধারণা করা হয় ত্রয়োদশ শতাব্দীতে পশ্চিম এশিয়া থেকে মুসলিম বণিকদের হাত ধরেই জিলাপির এই বিশেষ রূপটি ভারতীয় উপমহাদেশে আসে, কারণ এই মোচমোচে ও সুস্বাদু জিলাপিটি তখনকার দিন থেকেই ইফতারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে ইতিহাস ঘাটলে দেখা যায় এটি আমাদের দেশের শেরপুর অঞ্চলের প্রায় 1500 বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি মিষ্টি। আর আমি কিন্তু এদিকে একে একে জিলাপি ভেজে শিরায় চুবিয়ে নিচ্ছি, দেখছেন নিশ্চয়ই। আর এই জিলাপি বানানো কিন্তু খুব বেশি কঠিন কিছু না, চাপ দিয়ে ধরে রাখলেই নিজে থেকে জিলাপির পেঁচ উঠে যায়। তবে ভাজার সময় অবশ্যই মাঝারি আছে মোচমোচে করে ভাজতে হবে, যাতে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর আমি কিন্তু এই জিলাপিতে কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি, এমনকি কোনো ফুড কালারও ব্যবহার করিনি। তাতেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এবং কি সুন্দর মুচমুচে ফুলেছে। আর সম্পূর্ণ খামির দিয়ে কিন্তু আমি আজকে জিলাপি বানাইনি, বাকি খামির রেখে দিয়েছি ফ্রিজে পরের দিন বানানোর জন্য। আপনারা এইভাবে রেখে রেখে কিন্তু জিলাপি বানাতে পারবেন। তো এই ছিল আমার আজকের আয়োজন। কেমন লাগলো আপনাদের কাছে? যদি মন ছুঁয়ে থাকি তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহ যোগাবেন। সেই সাথে ট্রাই বাইটস এন্ড টিপসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।